আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে এসেছিলাম পাকশি ডিআরএম স্যারের নিকটে, বিভাগীয় ব্যবস্থাপক মহাব্যবস্থাপক এর নিকটে। আমরা পাবনা এক্সপ্রেস নামে যে ট্রেনটি চালু হতে যাচ্ছে আগামী আগস্ট মাসে, এটার জন্য ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রা বিরতি 2 মিনিট দেয়, এটার আমরা আবেদন জানিয়েছি। এবং আমাদের পাবনা ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে যে ট্রেনগুলো ঢাকাতে যায় কিন্তু যাত্রাবিরতি দেয় না, এই ট্রেনগুলোর আবেদনও আমরা এখানে দিয়েছি। তো স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা এই ব্যাপারে চেষ্টা করব। আর রাজশাহী থেকে আমাদের যে ট্রেনগুলো আসে ঈশ্বরদী হয়ে ঢাকাতে যায়, এই ট্রেনগুলোর আসন সংখ্যা ঈশ্বরদী বাইপাসে খুবই কম। তো ডিআরএম স্যারের পক্ষ থেকে তিনি এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি। ঈশ্বরদী এখানে বাইপাস স্টেশনের যারা যাতায়াত করে বাইপাস স্টেশন হয়ে ঢাকাতে, তাদের জন্য আমরা এখানকার আসন সংখ্যা বৃদ্ধি করে দেবো ইনশাআল্লাহ। পুরোপুরি হচ্ছে এটা আমাদের ডিসিশন মেকার যারা আছে তাদের বিষয়। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই হচ্ছে ডিসিশন। আমাদের যদি বলে যে পাবনা ইস্যুটি চলে, আমাদের কিন্তু আমরা কিন্তু বলেছি আমরা অপারেটিং ডিপার্টমেন্ট, আমরা কিন্তু ডিসিশন মেকিং কোনো ডিভিশন এটা না। এটা অনেক হয়তো মানে ভুল করে বুঝতে। আমাদেরকে যদি বলা যায় এইটা দেওয়া হলে তুমি চালা, আমার চালাইতে হবে, আমি কিন্তু বলবো না যে আমি এটা চালাতে পারবো না। আমরা যদি বলি ঈশ্বরদী পর্যন্ত, তাহলে আমি ঈশ্বরদী পর্যন্ত আনতে পারবো। ঈশ্বরদী হলে আমারও সুবিধা তো, কারণ আমি প্রত্যেকটা স্টেশনে আমার মেনটেনেন্স করতে হবে, আমি তো চাবই, কিন্তু আমি মুখ দিয়ে কিন্তু বলবো না, কারণ আমি ডিসিশন মেকার না। ঠিক আছে, এখানে ডিসিশন মেকিং এ যেটা হয় ফিজিবিলিটি স্টাডি হয়, বা এক্সপ্রেস ট্রেনটার নাম হচ্ছে পাবনা। এই পাবনা এক্সপ্রেস ট্রেনটা মানে যেইভাবে সিদ্ধান্ত হয় আমরা ওইভাবেই চালাবো। সেটা ঈশ্বরদীও হতে পারে, সেটা মাঝগ্রাম হয়ে যেতে পারে, আবার অন্যভাবে হতে পারে। আমি বলতেছি সুবিধা তো, আমি তো বললাম আমার সুবিধা, আমার যাওয়া, আমার অপারেশনাল সুবিধাটা আছে। যেরকম 2 ভাবে চালানো যায় ট্রেনটা। আমার হচ্ছে ঈশ্বরদীর বেস হবে, ঈশ্বরদী থেকে আমার কিন্তু ইঞ্জিন বগি সবকিছু পাঠাতে হবে ঈশ্বরদী থেকে। তাহলে আপনি সিস্টেমটা কিভাবে করবেন? এইখান থেকে যায় প্রথমে পাবনায় যাবে, নাকি এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে পাবনায় যাবে, নাকি আগে প্রথমে এমটি পাবনা যাবে, পাবনা থেকে মাঝগ্রাম হয়ে ঈশ্বরদী আইসে ঢাকা যাবে, নাকি এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে পাবনা যাবে, পাবনায় প্যাসেঞ্জার নিয়ে মাঝগ্রামে ঘোরায় দিয়ে ঢাকা যাবে। ঠিক আছে, দুইটা। আবার আসার সময় সেম, প্রথমে ঈশ্বরদী ঢুকবে নাকি প্রথমে পাবনা ঢুকবে? আমি চাবো আসার সময় অবশ্যই প্রথমে পাবনা ঢুকবে, কারণ আমার জিনিসটাকে যদি আমি প্রথমে ঈশ্বরদী নিয়ে তারপরে পাবনা নেই, সেই জিনিসটা যেটা হবে আমার পাবনা আসার পর আমার এই ইঞ্জিনটাকে নিয়ে আবার যেতে আসতে হবে পাবনা। আমি আমার অপারেশনের দিক থেকে চেষ্টা করব আমার ট্রেন এমটি যেন না চলে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, এটা পাবনা আপনারা তো ঈশ্বরদী প্রায় 150 বছর ধরে সুযোগ পাচ্ছেন, তাদের তো একটা লাইন একটা ট্রেন দাবি করছে, ওটার মধ্যেও আমরা এখনো বলবো না, এটা যেইভাবে সিদ্ধান্ত আসবে আমরা ওইভাবে চালাবো। তবে আমাদের জন্য তো বললে যে সুবিধা কোনটা বললেন যে আচ্ছা আসলে বিষয়টা আছে কি জানেন, আমাদের তো এই যে 766 এটা ট্রেন চলে প্রায় 400-450 কিলোমিটার। 66 তো বুঝতে পারছেন, নীলসাগর। জি স্যার। এখন আসা যাওয়া সব মিলায় ইন্টারসিটিতে সবসময় আমরা এক্সপেক্ট করি যে এটা কম না, মানে আপনার স্টপেজটা কম। তো ঈশ্বরদী বাইপাসে যথেষ্ট ট্রেন থামে, আবার যেগুলো থামে না, যেমন 771-এর কথা বললেন রংপুর হচ্ছে সবচেয়ে ফার্দেস্ট স্ট্যান্ডার্ড, এটা আরো স্টপেজ কমানো দরকার, এগুলো বাড়ানোর কোনো সুযোগ নাই। কারণ আমরা বললাম না 24 ঘন্টায় একদিন, কারণ তারা হচ্ছে উত্তরবঙ্গ সবচেয়ে দূরে, তাদের সার্ভিসটা আমাদের দেখা উচিত। আমাদের একটু মানে ওপেন মাইন্ডেড হতে হবে যে ওরা অনেক দূরে থাকে। জি স্যার, ওদের ফ্যাসিলিটি চিন্তা না করে আমি আমার ফ্যাসিলিটি, আমি এখান থেকে উঠবো, আমি এখান থেকে ট্রেনে যেতে পারবো, আমি এখান থেকে বাসে যেতে পারবো, আবার নৌকাতে মানে যেতে পারবো, অনেক ওয়ে আছে। আমি এদিক দিয়েও যেতে পারবো, আমি পদ্মা দিয়ে যেতে পারবো। ওদের কিন্তু একটা
ট্রেনও কিন্তু একটা। আপনি আজকে একটা ট্রেন, এদিকে ট্রেন মিস করলেন, আমি চিত্রা দিয়ে উঠলাম, বা এদিকে মিস করলাম আমি মধুমতিতে উঠলাম। ওদের কিন্তু একটা, ওদের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা যদি ওই যে মানে এগুলা যেমন যে এগুলো সব হচ্ছে ইসে যে বুড়িমারি, একতা, দ্রুতযান, ঠিক আছে, এই জিনিসগুলো এরা হচ্ছে 500 কিলোমিটার চলে। যেমন বুড়িমারি চলে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রুট, তারপরের রুটটা হচ্ছে চিলাহাটের রুট, পঞ্চগড়ের রুটটা বড়, পঞ্চগড় 500 পার হয়ে যায় মোটামুটি, 500 কাছাকাছি। তো এদের দিকটা কিন্তু আমাদের আসলে বিবেচনা করা দরকার। কারণ আমাদের শর্ট রুটের ট্রেন আছে, আমাদের দেখেন আপনার ই চলতেছে, পদ্মা চলতেছে, সিলসিটি চলতেছে, আর কি কি জানা আছে, পদ্মা সিলসিটি আর রাইতে হচ্ছে বনলতা আছে, বনলতা আছে নন স্টপ ট্রেন। এজন্য ওরাও কিন্তু দেখেন চাঁপাইনবাবগঞ্জ, ওরাও কিন্তু ফার্স্ট স্ট্যান্ডে। তারপরে যেটা হচ্ছে ঈশ্বরের ডিজি নাই, এই জিনিসটা আসলে ওইভাবেই করা হয়েছে। কারণ এরপরে কয়দিন পর কিন্তু চালু হবে, ডাবল লাইন। আমি আপনাকে বলি, ডাবল লাইন চালু হবে, আবার হচ্ছে ওখান থেকে কিন্তু সিরাজগঞ্জের লাইন হবে, এই রেল লাইন থাকবে না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় যে আর অরিত হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহ খুব অদূর ভবিষ্যতে আমরা বা আমাদের পরবর্তী প্রজন্ম অনেক ভালো একটা রেল সার্ভিস পাবে। কিছু সিট বাড়ায় দেওয়া যায় কিন্তু এইখানে ধূমকেতুতে, রাত্রেবেলা তো মানুষ দাঁড়ায় যেতে পারে না, কষ্ট হয়। ধূমকেতুতে দেওয়া যায় কিন্তু এটা ধূমকেতু রাতে যায় তো স্যার, আসে তো না, দিন আমাদের বিষয়টি ধরেন যে আমরা স্টার্ট টু এন্ডিং এ আমরা একটু বেশি রাখি, এই জন্য যেহেতু স্টার্টিং এ একটু বেশি হয়। 2 নাম্বার হচ্ছে যে আপনি ধরেন যে আমি একটা সিট ফাঁকা রাখলাম, ফর এক্সাম্পল রাজশাহী থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত, এত রাত্রে আসলে কেউ ঈশ্বরদী আসবে, এটা পুরোটুকুই ফাঁকা থাকবে। তারপর আমার এখান থেকে এতটুকু, তাহলে ওই যে ওই জায়গাটা ফাঁকা থাকলো, মানে থিওরিটিক্যাল হিসাবে আমি ধরে নেবো এখান থেকে 150, এখান থেকে 100, অনেক, এটা ইন জেনারেল বলতেছি। আমার মনে হয় যে তারপর আমি বৃদ্ধি করা যায় কিনা। আর আপনি হচ্ছে ডিসিও পাকশি, ওনার ফোন নাম্বারটা এটা আপনারা যেমন যেটা বলছেন জামালপুরের, এটা আমরা এই করলাম। আর হচ্ছে যে আসনের কথাটা একটু বৃদ্ধি, আর হচ্ছে রাতের বেলা যে ঈশ্বরদীতে ঢাকার যে ট্রেন, এটা আমরাও লিখতে পারি, যেহেতু 200 কোচ আসতেছে, এটা আমরাও লিখতে পারি। এটা কিন্তু আমাদের এটা আমি দেখবো ওদের সাথে কথা বলে। আর ধূমকেতুতে সিট বৃদ্ধি করা যায় কিনা, তো এই মোটামুটি এগুলা আমরা ই করবো। আর বাকিগুলো আমি ব্যাখ্যা দিলাম, আসলে ডুয়েল বেস্ট ওইভাবে আসলে অ্যাডাপ্ট করাটা খুব টাফ হবে। যাবে না তা বলতেছি না, অবশ্যই যাবে, কিন্তু আমাদেরও তো কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের আমি প্রথমে আমার বক্তব্য যেটা চলে উদ্দেশ্যে মাঝে আমি আপনার যেটা পাঠাইছিলাম একটু পড়ছিলাম আর কি, এই পার্সপেক্টিভে আমি কিছু কথা বললাম। আমার যেটা মনে হয় যে আমাদের ডুয়েল গেজ যখন হয়ে যাবে, এই এলাকা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন যখন ডুয়েল ই করবে, ওই দিকেও যাবে, এদিকেও যাবে, আর এখন দেখেন যে ইসে আসতেছে পাবনায় এদিকে ঢুকুক আর না ঢুকুক, মাঝগ্রাম পর্যন্ত তো আসবে, মাঝগ্রাম পর্যন্ত তো আসবে। আপনি পাবনা পর্যন্ত যদি টিকিট কাটেন, তারপর মাঝগ্রামে নামে কিন্তু আপনি শুধু চলে আসতে পারবেন। কিন্তু রাত্রে যাওয়ার বিষয় যেটা বললেন, আগে যেমন আপনাদের সুন্দরবন ছিল, জি স্যার, ঠিক আছে, সুন্দরবনের পরিবর্তে তো অন্য কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হয়। আসলে বুঝতে হবে এক এক জায়গার ইম্পর্টেন্স কিন্তু আস্তে আস্তে। শুনেন, একটা সময় আপনাদের কুষ্টিয়া ছিল মানে এই উপমহাদেশের সাংস্কৃতিক একটা সেন্টার, সেই কুষ্টিয়ার কিন্তু গুরুত্ব কমছে, কিন্তু অন্য জায়গার গুরুত্ব বাড়ছে সাথে সাথে ওর যে কমছে তা না, ওর জায়গা থেকে আগাইতে পারে না। সবসময় যে একটা ছিল, একটা সময় ছিল দেখেন ঘাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছে সিরাজগঞ্জ, মানে ওখানে ছিল আমাদের ম্যানুয়াল অনুসারে এগুলোতে এ ক্লাস আপনারা করছেন 70 কিলোমিটারে মিনিমাম 70 কিলোমিটার মন্ত্রণালয়ের সার্কুলার আছে, মিনিমাম 70 কিলোমিটারের নিচে প্রথম থেকে পরবর্তী স্টপেজ হবে না। আমরা যেটা করতেছি পাবলিক, কিন্তু মানে বর্তমান পরিস্থিতির উপরে আমাদের মানে আপনারা পারতেছেন না, কিন্তু আমরা সমস্যা আছে। যেটা বলতেছিলেন স্লো যাওয়া আর থামার মধ্যে পার্থক্য আছে। আমাদের এটা যে ডিজেল ইঞ্জিন, এইটা স্টার্ট হতে এবং থামতে
মোটামুটি একটা জায়গায় যে আমরা স্টপেজ দেই না 15 থেকে 20 মিনিট লেট হয়ে যায় একটা ট্রেনটা। জি ছোট শর্ট রুট একটা ছিল, ঠিক আছে। যেমন দেখেন আপনাদের এই যে অনেক কিন্তু আছে, পদ্মা, সিটি, ধূমকেতুতে বলেছেন যে আসল, হ্যাঁ এই জিনিসটা আমি একটু ডিসিও আছে তাকে একটু ইন্টারভিউ করতে বলবো, তাতে কোনো বক্তব্য থাকে। ওই যে ঢাকাগামী যে 763-750 বাইপাস এলাকায় আসন সংখ্যা কম, আর রাজশাহীতে আসন ফাঁকা থাকে, এটা বলতেছে আর কি। আমাদের ইস্যুতে টিকিট পাওয়াই যায় না স্যার। এইটা আমরা পুনর্বিবেচনার জন্য আমরা এটার একটা আপনাদের ইটা দিয়ে ওটার উপরে আপনি কি আমাকে একটু লিখিত দিতে পারবেন একটা? যুব মজলিসের পক্ষ থেকে এসেছিলাম পাকশি ডিআরএম স্যারের নিকটে, বিভাগীয় ব্যবস্থাপক মহাব্যবস্থাপক এর নিকটে আমরা পাবনা এক্সপ্রেস নামে যে ট্রেনটি চালু হতে যাচ্ছে আগামী আগস্ট মাসে, এটা যেন ঈশ্বরদী জংশন স্টেশনে যাত্রা বিরতি 2 মিনিট দেয়, এটার আমরা আবেদন জানিয়েছি। এবং আমাদের পাবনা ঈশ্বরদী বাইপাস স্টেশন হয়ে যে ট্রেনগুলো ঢাকাতে যায় কিন্তু যাত্রাবিরতি দেয় না, এই ট্রেনগুলোর আবেদনও আমরা এখানে দিয়েছি। তো স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা এ ব্যাপারে চেষ্টা করব। আর রাজশাহী থেকে আমাদের যে ট্রেনগুলো আসে ঈশ্বরদী হয়ে ঢাকাতে যায়, এই ট্রেনগুলোর আসন সংখ্যা ঈশ্বরদী বাইপাসে খুবই কম। তো ডিআরএম স্যারের পক্ষ থেকে তিনি এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি। ঈশ্বরদী এখানে বাইপাস স্টেশনের যারা যাতায়াত করে বাইপাস স্টেশন হয়ে ঢাকাতে, তাদের জন্য আমরা এখানকার আসন সংখ্যা বৃদ্ধি করে দেবো ইনশাআল্লাহ। চোর আমদানি হয়েছে ঈশ্বরদীতে, যারা আমাদের লোকোশেডে চুরি করে, আমাদের এই যে ওয়াশফিটে চুরি করে, আমাদের ইলেকট্রিক চুরি করে, আমাদের সিগন্যালের ইকুইপমেন্ট চুরি করে, এই চোর। আপনারা যেহেতু দেখে এলাকা আমি যা বুঝলাম আপনি সবাই ঈশ্বরদী, হ্যাঁ এটা কিন্তু একটা সামাজিক একটা বিষয় যে আমার বাসার জিনিস চুরি হয়ে যাচ্ছে, এটা তো সবার। আপনি ব্যবহার করতেছেন 150 বছর ধরে, আমি ব্যবহার করতেছি, আমি চাকরি করতেছি, হ্যাঁ আপনি এখানে উঠতেছেন, আমি উঠতেছি। আমাদের এলাকাবাসীর মধ্যে থেকে কিছু চোর বাইরে থেকে আমদানি হয়ে আমাদের এই যে জিনিসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। আমাদের মানে কিসের আমাদের দুর্বলতার সুযোগ নেই, আমরা সঠিক মতো আমরা মানে ম্যান পাওয়ার দিতে পারতেছি না হয়তো, বা আমাদের আরএনবি দিতে পারতেছি না, বা আমরা ওইভাবেই করতে পারছি না। কিন্তু তার বলে কি একবারে প্রোটেক্টেড জায়গা থেকে চুরি করে নিয়ে যাবে? সম্প্রতি আমরা ফেসবুকে বেশ কয়েকটা দেখেছি যে ঈশ্বরদী জংশন ইয়ার্ডের আশেপাশে প্রচুর পরিমাণে নেশাগ্রস্ত বা মধ্যে বয়সের কিছু ছেলেরা, এরা কিন্তু সামাজিক আপনারা শুনেন, আমরা কিন্তু এখানে বিদেশি, যে যাই হোক আমরা কিন্তু বিদেশি, জাস্ট ফরেনার, এখানে চাকরি করতেছি কদিন বছর, এলাকাটা কিন্তু আপনাদের। এবং বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এমনভাবে ডেভেলপ, আপনি সমাজ বাদ দিয়ে আপনি ইকোনমিক চিন্তা করতে পারবেন না, সম্ভব না। আমি তো চাবই, কিন্তু আমি মুখ দিয়ে কিন্তু বলবো না, কারণ আমি ডিসিশন মেকার না। ঠিক আছে, এখানে ডিসিশন মেকিং এ যেটা হয় ফিজিবিলিটি স্টাডি হয়, বা এক্সপ্রেস ট্রেনটার নাম হচ্ছে পাটনা, এই পাটনা এক্সপ্রেস ট্রেনটা মানে যেইভাবে সিদ্ধান্ত হবে আমরা ওইভাবেই চালাবো। এটা ঈশ্বরদীয় হতে পারে, সেটা মাঝগ্রাম হয়ে যেতে পারে, আবার এটা অন্যভাবে হতে পারে। আমি বলতেছি সুবিধা তো আমি তো বললাম আমার সুবিধা, আমার যাওয়ার, আমার অপারেশনাল সুবিধা তো আছে। যেরকম 2 ভাবে চালানো যায়, ট্রেনটা আমার হচ্ছে ঈশ্বরদীর বেজ হবে, ঈশ্বরদী থেকে আমার কিন্তু ইঞ্জিন বগি সব কিছু পাঠাইতে হবে ঈশ্বরদী থেকে। তাহলে আপনি সিস্টেমটা কিভাবে করবেন? এইখান থেকে যায় প্রথমে পাবনায় যাবে, নাকি এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে পাবনায় যাবে, নাকি আগে প্রথমে এমডি পাবনা যাবে, পাবনা থেকে মাঝগ্রাম হয়ে ঈশ্বরদী আইসে ঢাকা যাবে, নাকি এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে পাবনা যাবে, পাবনায় প্যাসেঞ্জার নিয়ে মাঝগ্রামে ঘুরাই দিয়ে ঢাকা যাবে? ঠিক আছে, দুইটা আছে। আবার আসার সময় সেম, প্রথমে ঈশ্বরদী ঢুকবে নাকি প্রথমে পাবনা ঢুকবে? কারণ আমি চাবো আসার সময় অবশ্যই প্রথমে পাবনা ঢুকবো, কারণ আমার জিনিসটাকে যদি আমি প্রথমে ঈশ্বরদী নিয়ে তারপরে পাবনা নেই,
সেই জিনিসটা যেটা হবে, আমার পাবনায় আসার পর আমার এই জিনটাকে নিয়ে আবার যেতে আসতে হবে পাবনা। তা আমি আমার অপারেশনের দিক থেকে চেষ্টা করব আমার ট্রেন এমটি যেন না চলে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, এটা পাবনা আপনারা তো ঈশ্বরদী প্রায় 150 বছর ধরে সুযোগ পাচ্ছেন, তাদের তো একটা লাইন একটা ট্রেন দাবি করছে, ওটার মধ্যেও আমরা এখনো বলবো না, এটা যেইভাবে সিদ্ধান্ত আসবে আমরা ওইভাবে চালাবো। তবে আমাদের জন্য তো বললে যে সুবিধা কোনটা হয়, যেইভাবে সিদ্ধান্ত আসবে আমরা ওইভাবে চালাবো। এই বিষয়ে